ছাত্র রাজনীতির নিষেধাজ্ঞা ভেঙে ছাত্রলীগের ঢোকার প্রতিবাদে উত্তাল বুয়েট, ৬ জনকে বহিষ্কারের আলটিমেটাম, ভেবে দেখার আশ্বাস ভিসির। কাল পাল্টা প্রতিবাদ সমাবেশের ডাক ছাত্রলীগের। আমলাতন্ত্রে আটকে গেছে সরকার, বাণিজ্য মন্ত্রণালয় নখদন্তহীন, বলেছেন ব্যবসায়ীরা। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজিতে বাধাগ্রস্ত বাংলাদেশে বিনিয়োগ, মার্কিনী রিপোর্ট। বিএনপির কথায় রাজনীতি চলবে না, বলেছেন ওবায়দুল কাদের। জনগণকে নিয়ে এগিয়ে যাবে সরকার পতনের আন্দোলন, জানালেন মঈন খান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের টার্গেট সরকারের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ছাত্রলীগের প্রবেশের প্রতিবাদে ইমতিয়াজ রাব্বি সহ ৬ শিক্ষার্থীকে আজকের মধ্যে স্থায়ী বহিষ্কারের আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। ৬ দফা দাবি না মানলে কাল সকাল ৭টা থেকে ক্যাম্পাসে আবারও আন্দোলন এবং সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে তারা। এদিকে শিক্ষার্থীদের দাবি ভেবে দেখা হবে বলে জানিয়েছেন বুয়েটের ভিসি। বুয়েটের ছাত্র রাজনীতির দাবিতে কাল প্রতিবাদ সমাবেশ করবে ছাত্রলীগ, আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে গত বুধবার মধ্যরাতে ছাত্রলীগের কর্মীদের প্রবেশ এবং বৈঠকের অভিযোগে শুক্রবার আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার সকাল ৮টায় বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। ৩ ঘন্টা পর সকাল ১১টায় শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করে জানায়, ইমতিয়াজ রাব্বি সহ ৬ শিক্ষার্থীর ক্যাম্পাসে বৈঠক করার ভিডিও ফুটেজ সহ বিভিন্ন প্রমাণ রয়েছে। এছাড়া ক্যাম্পাসের ভিতরে বহিরাগতদের রাজনৈতিক বৈঠক করা ২০১৯ সালের ছাত্র রাজনীতি নিষিদ্ধ আইনের লঙ্ঘন। ইমতিয়াজ রাব্বির স্থায়ী একাডেমিক বহিষ্কার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। উক্ত ঘটনায় ইমতিয়াজ রাব্বির সাথে বুয়েটের বাকি যে সকল শিক্ষার্থীরা জড়িত ছিল তাদের একাংশের নাম পরিচয় আমরা ছবি এবং ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করেছি। কোনো প্রয়োজনে শিক্ষার্থীদেরকে রাত 10:30টার বেশি সময় ক্যাম্পাসে অবস্থান করতে হলে সেক্ষেত্রে ডিএসডব্লিউ স্যারের অনুমতি প্রয়োজন পড়ে। তো প্রথমত এক্ষেত্রে যদি বহিরাগতদের অনুমতি দেওয়া নাই হয়ে থাকে তাহলে ডিএসডব্লিউ স্যারের প্রোটোকল ভেঙে বহিরাগতরা মধ্যরাতে সেমিনার রুমে মিটিং করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে ডিএসডব্লিউ স্যার নিজের প্রোটোকল অব্যাহত রাখতে ব্যর্থ। আমাদের এ সকল দাবি কেবলমাত্র কোনো বিশেষ ছাত্র রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে নয়, বরং আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বুয়েটের সংবিধান অনুযায়ী সকল রকম ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থান করছি। শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে বুয়েটের ভিসি জানান, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ওদের দিল, তাদের নামগুলি দিয়েছে, ওদেরকে তদন্ত কমিটি ডেকে জিজ্ঞাসাবাদ করবে এবং আলটিমেট যারা তারা বহিষ্কার করার প্রয়োজন হয় তারা ক্লজ অনুযায়ী তাদেরকে বহিষ্কার করা হবে। আমি কালকে ৯টার মধ্যে আমাকে দিতে হবে, এটা করলে তো ইউনিভার্সিটি নিয়মের বহির্ভূত হয়ে গেল। তাহলে কি ৮ তারিখে রিপোর্ট পাচ্ছেন আপনারা? আমরা ৮ তারিখের সময় দিয়েছি তদন্ত কমিটিকে। তদন্ত কমিটি যদি এর মধ্যে কমপ্লিট করতে পারে রিপোর্ট দেবে, তারপর ওনাদের মতামত আমরা শুনবো। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে আন্দোলন আপাতত স্থগিত করা হয়। রবিবার সকাল ৭টা থেকে আবারও আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রদের অপর এক গ্রুপ দাবি করেছে, ছাত্র রাজনীতি বন্ধের নামে মৌলবাদকে আশ্রয় দিচ্ছে প্রশাসন। তাদের দাবি, সবাইকে সমান সুযোগ দিতে হবে ক্যাম্পাসে। তো ক্যাম্পাস এই ট্যাগটাকে ব্যবহার করে প্রকাশ্যেই কিন্তু হিজবুত তাহরির বা এই ধরনের যারা অন্ধকার রাজনীতি করে, যারা প্রগতিশীল রাজনীতি করে তাদেরকে দমায় রেখে যারা অন্ধকার রাজনীতি করে সেটা মানুষের মাথায় 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 ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং মানুষের একটা আবেগকে বারবার ব্যবহার করা হচ্ছে। সেটা হলো আবরার ফাহাদ ভাইয়ের ঘটনাটাকে। রমজানে নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে দায়ী করেছেন ব্যবসায়ী নেতারা। তারা বলেন, আমলাতন্ত্রের জালে আটকে গেছে দেশ, তাই সরকার চাইলেও পণ্যের দাম কমছে না। বাণিজ্য মন্ত্রণালয়কে নখ দাঁতহীন বলে সবকিছুতেই এনবিআরের উপর নির্ভর করতে হচ্ছে বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, এনবিআরের কর্তাদের ইনসেন্টিভ দেওয়া বন্ধ না হলে ব্যবসায়ীদের হয়রানি কমবে না।
জিএম হাসানের রিপোর্ট। কাঁচা বাজার উৎসবের মধ্যে রমজানের বেশ আগে থেকেই আলোচনার কেন্দ্রে ছিল খেজুর, চিনি সহ বেশ কয়েকটি নিত্যপণ্য। যদিও ব্যবসায়ীরা খেজুরের দাম বৃদ্ধির জন্য এনবিআর অতিরিক্ত শুল্ক আরোপের কথা জোরে সোরে বলে আসছিল। রমজানের প্রায় শেষ ভাগেও রয়েছে একই আলোচনা। এমন প্রেক্ষাপটে রাজধানীতে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা আয়োজন করা হয়। ব্যবসায়ীরা বলছেন তাদের উপর চাপানো হলেও সরকারি আমলাদের কারণেই পণ্যের দাম বাড়ছে। যত মূল্য বাড়ার হোতা হইল এনবিআর। প্রত্যেকটা জিনিস তারা নির্দয়ভাবে দাম বাড়ায় এবং জুলুম অত্যাচারের সেল হয়ে গেছে এখন এনবিআর। সরকার চায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাক, ওদিকে এনবিআর আপনার সার্কুলার দেয় দাম বাড়ানোর জন্য। প্রেসিডেন্ট সাহেব আমাকে পাঠিয়েছিলেন এনবিআর আলাপ আলোচনা করার জন্য। আমি গেলাম, আরো আমাদের এফবিসি কয়েকজন প্রতিনিধি নিয়ে গেলাম, কিন্তু তারা আমাদের সাথে মানে একেবারে জাতা ব্যবহার, মানে কোনো মানুষই মনে করে না এমন তারাই। আমার সাথে ওখানে রীতিমতো ঝগড়াই লেগে গেল। এই ধরনের আচরণ করতে পারেন না। তো বাণিজ্য মন্ত্রণালয়ের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা। অফিসার একটা আইন তৈরি করে আমাদের যে সাংবিধানিক বাধ্যবাধকতা, এটা বলতে নাই বললেই চলে। এখন বাংলাদেশে নাই বললেই চলে। যে দেখেন খেজুরে সরকার ট্যাক্স বাড়াইছে, কিন্তু আমরা সারা বাংলাদেশ এটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। আসল পয়েন্টে যেতে পারেনি। 250 টাকা ট্যাক্স 1 কেজি খেজুরে। এই যে ট্যাক্সটা 10 টাকা ছিল ট্যাক্স। শুধু ব্যবসায়ীর দিকে আঙ্গুলি নির্দেশন করলে কিছুই হবে না। ব্যবসায়ীর মাথায় সবাই লবণ রেখে সবাই কিন্তু ভোগ করে যাচ্ছে, কারণ ব্যবসায়ী ছাড়া অবৈধ টাকা আর কারো মাধ্যমে কিন্তু নেওয়ার কোনো সুযোগ নেই। সেই জন্য ব্যবসায়ীকে সবসময় ব্যবহার করা হয়। এফবিসিসির সভাপতি বলেন, ট্যারিফ ফাঁদে আটকে গেছে দেশের ব্যবসা বাণিজ্য। আমি কেন এইচএস কোডের ফাঁদে পড়ে আমার মাল 3 মাস ড্যামারেজ হবে, আপনি আমার মালের উপর 200%, 400% আপনি পেনাল্টি করবেন, তারপর ওখান থেকে আপনি 20% আপনি পাবেন, ইনসেন্টিভ পাবেন, ওইটা আপনার হোয়াইট মানি হবে, আর আমি ব্যবসায়ী মালে লস দিয়ে আমি ক্ষতিগ্রস্ত হব। এটা তো হইতে পারে না। পণ্যের চাহিদা ও যোগানের ডাটাবেস থাকা জরুরি বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি। সবাই মিলে কাজ। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। ঘুষ, দুর্নীতি, অস্বচ্ছতাকে বাংলাদেশে বিনিয়োগে বাধা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর প্রকাশিত 2024 সালের বৈদেশিক বাণিজ্যে বাধা বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে বাধাগুলো চিহ্নিত করা হয়। বাংলাদেশের সরকারি দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি আছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। বাংলাদেশে ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন বাধার কথা বলেছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে সাম্প্রতিক বিভিন্ন আইন নিয়েও যুক্তরাষ্ট্র তার উদ্বেগের কথা জানিয়েছে। ঘুষ ও দুর্নীতিকে বাংলাদেশের অনেক পুরনো সমস্যা হিসেবে উল্লেখ করে মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, এখানে দুর্নীতি বিরোধী আইনের প্রয়োগ যথেষ্ট নয়। বাণিজ্যিক সমঝোতাগুলোর ক্ষেত্রে ঘুষ ও চাঁদা দেওয়ার অভিযোগ প্রচুর আছে অর্থ পাচারের অভিযোগও। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক খাতে সুশাসন ফেরাতে আমূল সংস্কার প্রয়োজন। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এই কথা বলেন। ব্যাংকিং খাতে সুশাসন জোরদারে ব্যাংকিং একীভূতকরণ বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, আইএমএফ, বিশ্বব্যাংক কি বলল তা দেখলে হবে না। তাদের নানা ফন্দি ফিকির থাকে, নিজেদের তাগিদেই সংস্কার করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের ব্যাংকিং আইন ভালো আছে, কিন্তু প্রতিপালন করা হয় না। কোনো নিয়ম ভঙ্গের জন্য তো কারো চাকরি যায় না। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, দুঃখের বিষয় হলো এদেশে রাজনীতিবিদরাই ব্যবসা করেন, আবার ব্যবসায়ীরাই রাজনীতি করেন। তারাই আবার ব্যাংকের মালিক। দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংকের সাথে একীভূত হলেও দুর্বল করার জন্য যারা দায়ী তারা যেন ছাড় না পায়, সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ ডক্টর সালেউদ্দিনের। প্রতিযোগিতায় বিজিএমএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি জয়লাভ করেন। রাজনৈতিক সিদ্ধান্ত ব্যাংক দেওয়া হয় কোনো দেশে, রাজনৈতিক সিদ্ধান্ত ব্যাংক দিয়ে দিলেন, এবং যাদেরকে ব্যাংক দিয়েছে তাদের ক্যাপাসিটি নাই, অ্যাব ইনিশিও যেটা লিগাল ভাষায় বলে, প্রথম থেকে তাদের উদ্দেশ্য টাকা চুরি করা। মোট কথা তারা ব্যাংকে দিয়েছে টাকা নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ 61টা ব্যাংক দিলেন, এবং এখন অনেকদিন পর আপনারা এখন সে সজাগ হয়েছেন হিসেবে। তবে আমি বলেছি এটা ইতিবাচক দিক, কারণ তাছাড়া উপায় নাই। আমাদের নিজস্ব তাগিদে ব্যাংক আইনের সংস্কার করতে হবে, ব্যাংকটাকে ইস্যু করতে হবে, কারণ ব্যাংক যদি খারাপ হয় ইটস লাইক এ নার্ভ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কি বলল না বলল তা বিচার করে বাংলাদেশের রাজনীতি চলবে না। তারা অংশ না নিলেও নির্বাচনে 42% ভোট পড়ে। বিএনপির শক্তি দুর্বল হয়ে গেছে আর মুখের বিষ উগ্র হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। আসন্ন উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের কোনো ধরনের প্রভাব বিস্তার করা চলবে না বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন রোকনুজ্জামান। মত বিনিময় সভা। শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের নেতাদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে এক সংবাদ সম্মেলনে তিনি দলীয় শৃঙ্খলার ব্যাপারে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়ার পাশাপাশি আসন্ন উপজেলা নির্বাচনে দলের মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তারের বিষয়ে সাবধান করেন। ফ্রি স্টাইলে দল চলে না, যার যেমন খুশি যখন তখন দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রাখবেন, সেটা দায় দল বহন করবে। এটা হতে পারে। সামনে উপজেলা নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার। এটা যে যত মন্ত্রী হন, এমপি হন, কারো প্রভাবিত হবে এবং কোনো প্রকার হস্তক্ষেপ কেউ করবে প্রশাসনিকভাবে ক্ষমতার জোরে, এইটা কোনো অবস্থায় অ্যালাউ করা যাবে না। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপির ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে। বিএনপির শক্তি দুর্বল হওয়ার দরুন তারা মিথ্যা জঘন্য অপপ্রচারে আরও উগ্র হয়ে উঠেছে বলেও মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। বিএনপির ভারত বয়কট আন্দোলনকেও মিথ্যার বেসাতি বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। বিএনপি কি বলল না বলল এটা বিচার করে বাংলাদেশে রাজনীতি চলবে না। বাংলাদেশের বাস্তব অবস্থার সাথে তাদের চিন্তা চেতনার কোনো মিল নেই। তাদের শক্তি কমে গেছে। শক্তি কমে গেলে মুখের বিষ উগ্র হয়ে ওঠে। মানুষের শক্তি কমলে মনে রাখবেন মুখের বিষ উগ্র হয়। বিএনপি নেতাদের কথা শুনলে এখন এটাই মনে হয়। ভারতীয় পণ্য বর্জন করতে যারা বলে, তাদের রান্নাঘরে ভারত, তাদের ড্রেসিং রুমে ভারত, তাদের শোবার ঘরে ভারত। এছাড়া মার্কিন সমালোচনার প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, যারা এক সময়ে নিষেধাজ্ঞার কথা বলেছিল তারাও বাংলাদেশের বাস্তবতা বুঝতে পেরেছে। সবাইকে ধন্যবাদ। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, বিদেশি শক্তির উপর নির্ভরতা নয়, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রাজনীতি করে। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত থেকে বাংলাদেশ ন্যায্য হিস্যা পাচ্ছে না। জনগণের আন্দোলনে সরকারের একদিন পতন হবে দাবি করে গণতন্ত্র প্রতিষ্ঠায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে তার মগবাজারের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এরপর সাংবাদিকদের মঈন খান বলেন, সরকার কখনোই ভিন্নমতের সুযোগ দিতে চায় না। যে গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছে সেই গণতন্ত্র এখন আর নেই। আমরা যদি বিদেশির উপরে নির্ভর করেই থাকতাম তাহলে আমরা এই যে কর্মসূচিগুলো এগুলো আমরা কেন পালন করছি? সরকার যে অভিযোগগুলো আনে এগুলো সম্পূর্ণ যুক্তিহীন কথা এবং বাংলাদেশের মানুষ জানে যে তারা যে কথাগুলো বলছে আজকে সরকার, সেই কথার পেছনে কোনো রকমের কোনো সত্যতা নেই এবং সে কথা জানে বলেই কিন্তু সরকারের এই নির্বাচনকে তারা সম্পূর্ণ নীরবে প্রত্যাখ্যান করে সরকারকে বুঝিয়ে দিয়েছে যে এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার 50 বছর পার হলেও সাধারণ মানুষের কোনো স্বাধীনতা নেই। সরকার প্রতিবেশী দেশের পদলেহনে ব্যস্ত। যে গণতন্ত্রের জন্য মূলত যুদ্ধ করেছি, এই গণতন্ত্র তারা ধূলিসাৎ করেছে এবং তারই একটা সুন্দর রূপ এখন আমরা দেখতে পাচ্ছি। কি ধরনের গণতন্ত্র আওয়ামী লীগ চায়? আজকে মানুষের বাক স্বাধীনতা নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, বিচারপতির স্বাধীনতা নাই। আমরা প্রতিবেশী রাষ্ট্রের পদলেহনে ব্যস্ত
এই জন্যে কি আমরা যুদ্ধ করেছিলাম? প্রত্যেকটি মুক্তিযোদ্ধার মনে এই প্রশ্ন রয়ে গেছে। বিএনপি অনেক করেছে, আর কত করবে? 22 জন আন্দোলনে 16 জন জেলখানায় তাদের নির্যাতনে মৃত্যুবরণ করেছে। রাজনৈতিক দল হিসেবে যতটুকু করা সম্ভব করেছে, এখন সাধারণ মানুষের আরও পার্টিসিপেশন দরকার। অন্যদিকে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্র জনগণের ভোটাধিকার হরণ করেছে, অবাধ সুষ্ঠু নির্বাচন ত্যায্য করেছে। পার্শ্ববর্তী দেশের কোনো আবদারি মাটিতে পড়ে না, প্রত্যেকটি আবদারি পূরণ করতে হয়। সীমান্ত চুক্তি প্রোটোকল করেছেন, কিন্তু প্রতিদিন আমাদের লোক মারা যায়। শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ দূরে থাক, একটু মাথা উঁচু করে কথাও বলতে পারে না। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি থেকে 2030 সালের মধ্যে 4000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের টার্গেট সরকারের। কৃষিতে ডিজেল সেচ পাম্পের সংখ্যা কমিয়ে সোলার সেচ চালুর চেষ্টার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তবে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জমির স্বল্পতা ও বিনিয়োগকে বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার দোহাই দিয়ে উন্নয়নশীল দেশগুলোকে ফসিলের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে চাপ দিচ্ছে উন্নত বিশ্ব। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনায় কয়লার ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের। জ্বালানি রূপান্তরের আওতায় ডিজেল সেচ পাম্পের পরিবর্তে কৃষিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে সৌর বিদ্যুৎকে। আমাদের প্রায় 12 লক্ষ ডিজেল পাম্প আছে। আমরা ইতিমধ্যে প্রায় 2000 পাম্পকে আমরা সোলার পাম্প করার জন্য প্রকল্প নিয়েছি। আরও প্রায় 10,000 পাম্প নিয়ে আমরা কাজ করতেছি। 2023 সালে আমরা প্রথম রোডম্যাপ তৈরি করেছি এই ডিজেল পাম্প থেকে কিভাবে আমরা সোলার পাম্পের দিকে যাব। এখন এই বিষয়গুলো খুবই ব্যয়বহুল এবং দীর্ঘ সময়ের ব্যাপার। আমাদের প্রায় ডিজেল সেভিং হবে প্রতি বছর প্রায় $1 বিলিয়ন, কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট লাগবে প্রায় $4 থেকে $5 বিলিয়ন মতো। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্বজুড়ে জোরদার হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন। সে যাত্রায় পিছিয়ে নেই বাংলাদেশও। বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনায় 2040 সালের মধ্যে 40% বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি দিয়ে উৎপাদন করতে চায় সরকার। কিন্তু সরকারের লক্ষ্য পূরণে কৃষি জমি রক্ষা করে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিয়ে পরিকল্পনা বিশ্লেষণে দেখা যায়, স্বল্প ও মধ্যমেয়াদে চলমান 51টি প্রকল্প থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা 3748 মেগাওয়াট। এর মধ্যে সরকারি খাতে থাকবে 647 মেগাওয়াট, আর বেসরকারি খাতে সৌর, বায়ু ও বর্জ্যভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হবে 3101 মেগাওয়াট। যদিও বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় নবায়নযোগ্য জ্বালানির অংশ মাত্র 3%। গত 15 বছর ধরে বর্তমান সরকার কিন্তু রিনিউয়েবলে অনেক পারমিশন দিয়েছে, 50-60টার মধ্যে পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু মাত্র এসে 600 মেগাওয়াট হচ্ছে আমাদের অনলাইনে এখন আছে। আরও 1000 মেগাওয়াট হয়তো ইন দ্য প্রসেস অফ কমপ্লিশন। তো 1600 মেগাওয়াট 15 বছর ইজ নাথিং। তার মানে যেই মডেলটা আমরা পুশ করার চেষ্টা করছি সেটা কাজ করছে না। সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয়েছে পাশের দেশগুলো থেকে নবায়নযোগ্য বিদ্যুৎ আমদানিতে। প্রক্রিয়াধীন 74টি প্রকল্পের সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা 8299 মেগাওয়াট। এর সিংহভাগই থাকবে বেসরকারি খাতে 6493 মেগাওয়াট। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগ, গ্রিড লাইনের আধুনিকায়নকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কস্টের জায়গাতে এখন আমরা পিছিয়ে আছি, তো সেখানে আমরা যদি নতুন টেকনোলজি ইনস্টল করতে পারি যেটা আসলে কস্ট এফিশিয়েন্ট, এবং একই সঙ্গে আমাদের কিছু বদনাম রয়েছে যে আসলে অনেকটাই জমি লাগে, বিশেষ করে সোলার পার্ক করতে গেলে, সোলার ইরিগেশনে। তো সেটাকে আমরা কীভাবে মিটিগেট করতে পারি, ডিজাইন একটু চেঞ্জ নিয়ে আসতে পারি। এবং একই সঙ্গে আমরা যে গ্রিন হাইড্রোজেনের মতো যে সমস্ত টেকনোলজি যেগুলো আসলে পুরো গেম চেঞ্জ করে ফেলতে পারে, তো সেই জায়গাতে যদি আমরা নজর দিই এবং সেখানে যদি আমরা ভালো বিনিয়োগ করি, বড় বিনিয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে জ্বালানি সংকট রয়েছে তো সেই জায়গা যেমন পূরণ করতে পারবো, তেমন দামের ক্ষেত্রেও আমরা একটা ভালো অফার যে প্রস্তাব দিতে পারবো আর কি আমাদের যারা ভোক্তা তাদেরকে। কোন ধরনের চাহিদা মেটানোর জন্য কি ধরনের বিদ্যুৎ কেন্দ্র চালাতে হবে সেগুলোই যদি আমরা চিন্তা করি, তাহলে ডে টাইম সেভিংস, ডে টাইম রিনিউয়েবল সোলার আমরা সর্বোচ্চ 3000 মেগাওয়াট করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে রিনিউয়েবল স্টোরেজ করতে পারি কিনা। এই মুহূর্তে রিনিউয়েবল স্টোরেজ, শুধু রিনিউয়েবলের ডবল খরচ। এই মুহূর্তে আমরা 9.8 সেন্টসে আমরা দিচ্ছি রিনিউয়েবল, এটার 20-22 সেন্ট পড়ে যায় স্টোরেজ সহ আসতে। সো এটা তার কম্পিটিটিভ থাকলো না।
2020 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে 10% বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনার লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব না হলেও উচ্চবিলাসী পরিকল্পনার পথেই হাঁটতে চায় সরকার। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ঈদ সামনে রেখে উৎসবের আমেজ নেই উত্তরের জেলাগুলোতে। মার্কেট, শপিং মলে বাহারি ডিজাইনের পোশাকের পসরা থাকলেও চড়া দামের কারণে কিনতে পারছেন না অনেকেই। খরচ বেড়ে যাওয়ায় দাম বেশি জানালেন ব্যবসায়ীরা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। দোকানিদের হাকডাক আর ক্রেতা সমাগমেই বলে দিচ্ছে উত্তরের মার্কেটগুলোতেও ঈদের হাওয়া লেগেছে। তবে ক্রেতা সমাগম থাকলেও ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি নেই। রোজার মাঝামাঝি এসেও জমে ওঠেনি রংপুরের ঈদ বাজার। দোকানগুলোতে পোশাক কাপড়ের প্রচুর সংগ্রহ। স্বাদ থাকলেও কেনার সাধ্য নেই অনেকে। কারারা গারারা, তারপরে লেহেঙ্গা, কিছু আইটেমের শাড়ি রয়েছে এবং কমপ্লিট ড্রেসটা এটাও রয়েছে এবং রেডিমেড আইটেমটা খুব বেশি চলতেছে। কম বেশি সব প্রোডাক্টই আমরা তুলছি দোকানে, গেঞ্জি, শার্ট, পাঞ্জাবি সব ধরনের প্রোডাক্টই আছে আমাদের কাছে। এক্সক্লুসিভ আসছে বলছে যে অনলাইনে একটু পাঞ্জাবি আসছে নতুন, যেগুলো চলতেছে এখন ফ্যাশনেবল। কাস্টমাররা আমাদের সাথে বেশি অস্বস্তি বোধ করে। এখন দেখা যাচ্ছে যে আমরা কি করব, আমরা যেখানে যাচ্ছি ওখানে দাম বেশি, আমাদের কাস্টমাররা বলতেছে দাম কম। আমরা পড়ে গেছি একটা মানে উভয় সংকটের মধ্যে পড়ে গেছি। বাচ্চা, আত্মীয় স্বজন এসে সবার জন্য কেনাকাটা হচ্ছে, খুব ভালো হচ্ছে। এত পরিমাণ দাম যে ওটা আমাদের মধ্যবিত্তদের সাধ্যের অনেক বাইরে। ওই জামাটা আমাদের দ্বারা পসিবল না, ওই জামাটা নেওয়া। বাজেট নেবেন একটা, হয়ে যায় আরেকটা। এখন প্রতিটা জিনিসের দামই বেশি। বাজারের সাথে ইনকামের সামঞ্জস্যতা নাই। আমার জন্য কিনতে এসেছি, আমার মেয়ের জন্য কিনতে এসেছি। এবার নতুন কালেকশনগুলো বিষয়ে কেনাকাটা, কাপড় পরে আমার ভালো, এবার কোনো সমস্যা নেই। কাপড়ের কোয়ালিটি ভালো, সাপ্লাই ভালো, ভালো, কিন্তু দামটা একটু চড়া। রেডিমেডের থেকে কাট পিস কিনতে আর কি স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি, এটাই কমফোর্টেবল মনে হয়। ব্যবসায়ীরা বলছেন মোকামে দাম বেশি হওয়ায় গেল ঈদের চেয়ে এই ঈদে দেশি বিদেশি কাপড়ের দাম 1.5 গুণ বেড়েছে। এ কারণেই বেচা বিক্রি কম, লাভ তো দূর, পুঁজি উঠে আসা নিয়েই শঙ্কা তাদের। যাদের একটু আর্থিকতা ভালো আছে তারা কিছু নিতে পারতেছে, আর গরিব কিন্তু ঢুকতে পারতেছে না দোকানে। কারণ অরিজিনালি আমরা কিন্তু গতবার 1000, 800, 700 এটাও মেয়েদের কিন্তু জিনিসপত্র দিতে পারছি। এবার কিন্তু আমরা কম করি হলে আমরা নিজেরাই বলে দিই যে 2000, 2500, 3000 এর নিচে কোনো আইটেম নেই। নগরীতে ছোট বড় মিলে প্রায় 2000 কাপড়ের দোকান। প্রতি বছর ঈদের সময় 20 কোটি টাকার মতো ব্যবসা হয়। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর। জাতীয় স্বার্থ সামনে রেখে নিজেদের করণীয় ঠিক করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জামাতে ইসলামী আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব বক্তব্যে তিনি একথা বলেন। দীর্ঘ 9 বছর পর এবার প্রকাশ্যে ইফতারের আয়োজন করেছে দলটি। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জহির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও আব্দুল আওয়াল মিন্টু, এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা সহ ওলামায়ে কেরামগণ অংশ নেন। এতে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার জামাতে ইসলামীর শত্রু নয়, তার দল সবার কল্যাণ কামনা করে, কিন্তু সরকার জনগণের কথা কখনোই ভাবে না। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিদের সম্মানে ইফতার পার্টি করেছে এবি পার্টি। গুলশানের একটি হোটেলে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি ও সমমনা বিভিন্ন দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা। এতে এবি পার্টির নেতারা অভিযোগ করেন, সরকারের ব্যর্থতায় কঠিন সময় অতিক্রম করছে দেশ। দেশে মৌলিক মানবাধিকার বলতে কিছুই নেই। এই অভিযোগ করে দলের নেতারা বলেন, আবারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে তৎপর রয়েছে সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্চু এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন দলের আহ্বায়ক AFM সোলাইমান চৌধুরী। নোয়াখালী জার্নালিস্ট ফোরাম NJF এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার রাজধানীর একটি রেস্তোরাঁয়। সংগঠনটির সভাপতি শাহাদাত হোসেন নিজামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক SM ফয়েজের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানন আরা বেগম, খিলগাঁও জোনের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন লিওন, নারায়ণগঞ্জ ফতুল্লাহ সহকারী ভূমি কমিশনার শাহাদাত হোসেন।
আর উপস্থিত ছিলেন এনজেএফ সহসভাপতি শফিক বাবু, যুগ্ম 2 সাধারণ সম্পাদক SK সৌরভ ও আলমগীর হোসেন। নোয়াখালীর বেগমগঞ্জে একাব্বরপুর ডাক্তার বাড়ির দরজা জামে মসজিদে রহমত ফজিলত ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মতিউল ইসলাম টিপুর সভাপতিত্বে এই কোরআন প্রতিযোগিতায় 20 জন কোরআনে হাফেজ চূড়ান্ত পর্বে অংশ নেন। ফাউন্ডেশনের উপদেষ্টা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম খলিল। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা জিয়াউল ইসলাম জুয়েল সহ বিশিষ্টজনরা। ফাইনাল পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে হাফেজ জুবায়ের প্রথম, খালেদ সাইফুল্লাহ দ্বিতীয় ও সাজ্জাদুর রহমান তৃতীয় হন। বিচারক ছিলেন হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা খোরশেদ আলম ও মাওলানা ইয়াসিন। প্রথম পর্বে 116 জন কোরআনে হাফেজ প্রতিযোগিতায় অংশ নেন। এবার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, পেঁয়াজের দাম কমেছে, জিনিসপত্রের দাম কমেছে, মানুষ একটু স্বস্তিতে আছে। আর বিএনপি এখন ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছে। দেশের মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, তারা তা চায় না। দুপুরে টাঙ্গাইলের আশিকপুর বাইপাস এলাকায় কাদেরিয়া বাহিনীর জাদুঘর নির্মাণের নির্ধারিত জায়গায় পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী মুক্তিযুদ্ধের সকল স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণের উপর জোর দেন। মুক্তিযুদ্ধের সংগঠক ও কালিহাতী 4 আসনের এমপি লতিফ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণের দাবি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। শনিবার জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি একথা জানান। কলাপাড়া, রাঙ্গাবালী, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে কলাপাড়া জেলা গঠনের দাবিও পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। রাজধানীতে কলাপাড়াবাসী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পপতি ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি। প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পটুয়াখালীর জার্নালিস্ট ফোরাম সহ বিভিন্ন সংগঠনের নেতারা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান খান দুদু বলেছেন, কোনো মানুষ বিশ্বাস করে না এই সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। আমেরিকা, ইউরোপ সহ গণতান্ত্রিক বিশ্ব এই সরকারকে মানে না বলে তিনি মন্তব্য করেন। টঙ্গীতে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সহ গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে কারামুক্ত যুবদলের নেতাকর্মীদের সম্মাননা স্মারক দেয়া হয়। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে। তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আওয়ামী লীগের প্রোপাগান্ডায় বিভ্রান্ত ও হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের চরপাড়া চৌরাস্তা বাজারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীদের সাথে আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ইমরান সালেহ প্রিন্স বলেন, দায়িত্বহীন ব্যক্তিদের দায়িত্বহীন কাজ করার সুযোগ করে দিয়ে দায়িত্বহীন দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ। জেএসডি সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ক্ষমতা ধরে রাখাকেই একমাত্র রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করে ফেলেছে। জনসমর্থনহীন সরকারের মাধ্যমে রাষ্ট্রের বর্তমান ও ভবিষ্যৎ প্রতিনিয়ত লুণ্ঠিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমান্ত হত্যার প্রতিবাদে ও গণবিরোধী সরকারের পদত্যাগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দলের সিনিয়র সহ সভাপতি তানিয়া রব বলেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুরক্ষার প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিকল্প নেই। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড চেরি কারের বাংলাদেশের ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার চালু হয়েছে। চেরির সার্ভিসিং সেন্টারের এই গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে সারা বাংলাদেশের চেরি গাড়ির গর্বিত মালিকরা, শিল্প এবং মিডিয়া ব্যক্তিত্বরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেরির বাজারজাতকারী প্রতিষ্ঠান এশিয়ান মোটর স্পেকস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চালু হওয়া সার্ভিস সেন্টারে একই সঙ্গে 17টি গাড়ির সার্ভিস সেবা দেওয়া যাবে। সেন্টারটি নির্মাণে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের গাড়ি শিল্পের অন্যতম পথিকৃৎ মিশাল কবিরের নেতৃত্বে দক্ষ প্রযুক্তিবিদরা।
লাসিথা পামুনুয়া তার অভিজ্ঞতা দিয়ে এই সার্ভিস সেন্টারটি পরিচালনার দায়িত্বে রয়েছেন। এখানে গাড়ির গ্রাহকরা সব খুচরা যন্ত্রাংশ পাবেন, যা গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেরি বাংলাদেশের কর্মকর্তা ও গাড়ির গর্বিত মালিকরা। চেরি অটোমোবাইল কোম্পানি লিমিটেড আন্তর্জাতিক বাজারে 25 বছরের বেশি সময় ধরে 80টি দেশে প্রায় 10 মিলিয়ন গ্রাহককে সেবা দিয়ে আসছে। বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও রাষ্ট্র পরিচালনার উন্নত ভাবমূর্তি তৈরি এবং রিব্র্যান্ডিং বাংলাদেশ করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে নৈতিক সমাজ নামে একটি সংগঠন। এরপর তারা তোপখানা রোডে মার্চ ও মিছিল করে। বক্তারা বলেন, বাংলাদেশের ভাবমূর্তি বা ব্র্যান্ডিং খারাপ হবার মৌলিক কারণ অনিয়ম, অপরাধের রাজনীতি, দুর্নীতি রাজনীতি এবং সন্ত্রাস সংঘাতের রাজনীতি, যা 54 বছর ধরে চলছে এবং এখন চরম সীমায় পৌঁছে গেছে। দেশকে, জাতিকে, সমাজকে বাঁচানোর জন্য তাই রিব্র্যান্ডিং বাংলাদেশ নামে নৈতিক সমাজ একটি নতুন আন্দোলন শুরু করছে বলে জানান তারা। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন অবসরপ্রাপ্ত জেনারেল আমশা আমিন। রকস্টার আইয়ুব বাচ্চু স্মরণে রাজধানীতে দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করেছে তার ভক্তরা। শনিবার রাজধানীর মেরুলবাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় আইয়ুব বাচ্চুর রুহের মাগফিরাত কামনায় 300 দরিদ্র ব্যক্তি ও পরিবারের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়। প্রতি বছরের মতো এবারও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা ও ঈদ উপহার তুলে দিয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্না লোড়ন বাংলাদেশ। শনিবার রাজধানীর শুক্রাবাদ নিউ মডেল স্কুলে 2 শতাধিক শিশু ও তাদের পরিবারকে এসব সামগ্রী দেওয়া হয়। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন শেরি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুর রহমান ভূঁইয়া। শিশুদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন পুলিশ হেডকোয়ার্টারের এডিসি সাদিয়া আফরিন, জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি ও স্বপ্না লোড়নের সভাপতি ফয়সাল তিতুমির। গত 9 বছর ধরে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে স্বপ্না লোড়ন বাংলাদেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় সাতক্ষীরায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে সন্ধ্যায় শহরের একটি কনভেনশন সেন্টারে এই দোয়া ও ইফতার মাহফিল হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ছাত্র রাজনীতির নিষেধাজ্ঞা ভেঙে ছাত্রলীগের ঢোকার প্রতিবাদে উত্তাল বুয়েট, 6 জনকে বহিষ্কারের আলটিমেটাম, ভেবে দেখার আশ্বাস ভিসির, কাল পাল্টা প্রতিবাদ সমাবেশের ডাক ছাত্রলীগ। আমলাতন্ত্রে আটকে গেছে সরকার, বাণিজ্য মন্ত্রণালয়ের নখদন্তহীন বলেছেন ব্যবসায়ীরা। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজিতে বাধাগ্রস্ত বাংলাদেশের বিনিয়োগ, মার্কিনী রিপোর্ট। বিএনপির কথায় রাজনীতি চলবে না বলেছেন ওবায়দুল কাদের, জনগণকে নিয়ে এগিয়ে যাবে সরকার পতনের আন্দোলন, জানালেন মঈন খান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তৈরি হচ্ছে বাংলাদেশ। 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে 4000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের টার্গেট। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.news24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।